10ই জুন 2024 বেঙ্গালুরুর এক পুলিশ স্টেশনে তিনজন ব্যক্তি চুপচাপ এন্ট্রি নেয় এবং তারা এন্ট্রি নিয়ে পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে একটা ছোট টুলের উপর চুপচাপ করে বসে পড়ে। 10 মিনিট ধরে তারা এইভাবে বসে আছে। সামনেই এক কনস্টেবল এতক্ষণ যে কাজে ব্যস্ত ছিল সে এই জিনিসটা চুপচাপ দেখছিল, কিন্তু তার সামনে যে ব্যক্তি ছিল সে চলে যাওয়ার পরেই সে ওই তিনজন ব্যক্তিকে দেখে, অ্যাকচুয়ালি ইয়ং ছেলে ব্যক্তি বলা যাবে না, বলে যে ছোকরা কোনো কাজ আছে? পুলিশ স্টেশনে তো কেউ আর আড্ডা মারতে আসে না, যদি কাজ থাকে তো এখানে চলে আসো, এফআইআর লেখাতে চাইলে এখানে চলে আসো। তিনটে ছেলে উঠে দাঁড়ায় এবং একসাথে গিয়ে এই কনস্টেবলের সামনে বসে পড়ে। তারপর কনস্টেবল বলে যে বলো কমপ্লেন কার এগেনস্টে কী নামে কিসে হবে। তখন তারা বলে যে আমাদের নামেই কমপ্লেনটা হবে। তখন কনস্টেবল চুপচাপ তাদের দিকে তাকিয়ে বলে যে ইয়ার কি হচ্ছে। তখন তারা বলে যে রেণুকা স্বামীকে আমরাই মেরেছি। তখন কনস্টেবল বলে হ্যাঁ, কাকে? তখন তারা বলে যে আমরা রেণুকা স্বামীকে মেরেছি। এবার আপনার মনে একটা কোশ্চেন আসছে যে হু ইজ রেণুকা স্বামী। অ্যাকচুয়ালি সেদিন সকালবেলায় একটা ঘটনা ঘটে। বেঙ্গালুরুর একটা অ্যাপার্টমেন্টের সামনে একটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি দিচ্ছে, কিন্তু সেদিন সকালবেলা থেকেই তার নাকে একটা কেমন যেন গন্ধ সে বারবার পাচ্ছে, কিন্তু সে ঠাওর করতে পারছে না যে এটা কিসের গন্ধ। এবার সে চারিদিক দেখতে শুরু করে যে কোথাও কি ইঁদুর বিড়াল কিছু পচেছে, হতেই তো পারে। কিন্তু দেখতে দেখতে সে দেখে যে তার যে কমপ্লেক্স আছে, বিল্ডিং কমপ্লেক্স যেখানে সে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, তার এক্স্যাক্টলি সামনে একটা নালা আছে। সেই নালাতে একটা বড় ব্যাগ ভেসে এসেছে এবং মোস্ট প্রবাবলি সেই ব্যাগ থেকেই একটা বাজে গন্ধ বেরোচ্ছে। এই জিনিসটা দেখার পরেই সিকিউরিটি গার্ড দৌড়ে গিয়ে ওই যে কমপ্লেক্সের চেয়ারপারসন আছে তাকে গিয়ে বলে। সে সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু পুলিশকে খবর দেয়। এরপর বেঙ্গালুরু পুলিশ এসে ওই বস্তাটাকে উদ্ধার করে এবং সেখানে কাকে দেখতে পাওয়া যায়? সেখানে যাকে দেখতে পাওয়া যায় সেটা একটা ইয়ং 33 বছর বয়সী একটা ছেলের ডেড বডি। তাকে মারা হয়েছে কম করে হলেও 24 থেকে 28 ঘন্টা হয়ে গেছে। এরপর পুলিশের কাছে কোনো ক্লু নেই, পুলিশ জানে না এই বডিটা কার। তো পুলিশ এই বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এরপর পুলিশ ডিসাইড করে যে আশেপাশের যে জেলাগুলো আছে এবং বেঙ্গালুরুতে কোথাও কি কোনো মিসিং কমপ্লেন হয়েছে এই রকম দেখতে 33 বছর বয়সী এক পুরুষ মানুষের। একটু খোঁজাখুঁজিতেই হঠাৎই পুলিশ স্টেশনে একটা ফোন আসে, একটা বৃদ্ধা মহিলার ফোন আসে। সে বলে যে যার ব্যাপারে আপনারা কথা বলছেন, যার ব্যাপারে আপনারা খোঁজখবর নিচ্ছেন, তারই মিসিং কমপ্লেইন আমি চিত্রদুর্গ থানায় করিয়েছিলাম 9ই জুন 2024। তখন পুলিশ বলে যে আপনি একটু কষ্ট করে আমাদের থানায় আসুন, এখানে যে মর্গ আছে সেই মর্গে ওই বডিটা পড়ে আছে, আপনি একটু দেখে আইডেন্টিফাই করে জানান যে এটা আপনার ছেলে কি ছেলে না। সেই মহিলা আসে এবং সেই মহিলা এসে ওই বডিটাকে দেখে বলে যে হ্যাঁ এটাই আমার ছেলে। ছেলের নাম হচ্ছে রেণুকা স্বামী। হু ইজ রেণুকা স্বামী? রেণুকা স্বামী ডিপ্লোমা ইন ফার্মাসি। সে অ্যাপোলো ফার্মাসি বলে যে ফার্মাসি চেইন আছে, সেই ফার্মাসি চেইনে দীর্ঘদিন ধরে কাজ করছে। কাজের জায়গায় সে বেশ সুপরিচিত। যেসব পেশেন্টরা ওষুধ নিতে আসতো তাদেরকে সে খুব হেল্প করত। কোনো বয়স্ক মানুষ যদি আসতো তাকে সে সবার আগে ওষুধ দিয়ে সেখান থেকে ছেড়ে দিত, বিকজ তার কষ্টটা বেশি। কোনো প্রেগনেন্ট মহিলা থাকলে তাকে সে জল খেতে বলতো, স্পেশাল সিট অফার করতো। তো এইরকম তার ছিল ক্যারেক্টার। এইবার পুলিশ ভেবেই পারছে না যে কেন এই রেণুকা স্বামীর খুন কেউ করল। তার পুরো ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার। তার মাও বলছে তার সাথে কারোর কোনোদিন কোনো ঝামেলাই ছিল না। এরপর হঠাৎই 10ই জুন 2024 পুলিশ থানায় রাঘবেন্দ্র, কার্তিক এবং কেশমূর্তি নামে তিনটে ছেলে আসে এবং
তারা এসে কনস্টেবলের সামনে স্বীকার করে যে আমরাই রেণুকা স্বামীকে মেরেছি। এরপর যখন সাব ইন্সপেক্টর এই সমস্ত কিছু শুনে ওখানে আসে এবং এসে তদন্তটা চালায়, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কেন রেণুকা স্বামীকে মেরেছ সেটা বলো। তখন তারা বলে যে রেণুকা স্বামীর সাথে একটা টাকার ডিলিং হয়েছিল, কিন্তু সে আমাদের টাকাটা দিচ্ছিল না, তো এই কারণে রেগে গিয়ে আমরা তাকে মেরে ফেলি। এরপর পুলিশ ভাবে যে যাই হোক, একটা বডি লাবারিশ লাশ নালাতে পাওয়া গেছিল, তার পরিচয় পাওয়া গেছে, তাকে যারা মেরেছে তারও পরিচয় পাওয়া গেছে এবং তারা নিজেরা এসে স্যারেন্ডার করছে। এর থেকে খুশির ব্যাপার কি হতে পারে? সেই থানার যে সাব ইন্সপেক্টর আছে এই 3 ব্যক্তিকে জেলের মধ্যে চুপচাপ ঢুকিয়ে দেয় অ্যান্ড কেসের নেক্সট প্রসিডিং করতে হয়। কিন্তু সেই দিন কি চলছিল? সেই দিন চলছিল যে সেই জেলার মানে বেঙ্গালুরুর যে এসপি আছে, যে এএসপি আছে, তারা প্রত্যেকটা থানায় রাউন্ড মারছিল, দেখছিল যে থানাতে পুলিশ অফিসাররা ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক এইভাবেই এই থানাতে সেই দিন সেই জেলার মানে বেঙ্গালুরুর এসিপি চলে আসে এবং এসিপি আসা মাত্রই যখন এই কনভারসেশনের ব্যাপারে শোনে, তখনই তার মনে একটা খটকা লাগে। সে প্রথমেই সেই সাব ইন্সপেক্টরকে বলে যে টাকার লেনদেন এখানে হয়েছে তার কি কোনো প্রমাণ তোমরা বার করতে পেরেছো বা ওরা দেখাতে পেরেছে যে এর ব্যাংক অ্যাকাউন্টে আমি এত টাকা দিয়েছিলাম, বা ক্যাশে দিলে সেই ক্যাশ টাকায় ওই রেণুকা স্বামী কিছু কিনেছে বা এরকম কিছু, তার কি কোনো প্রমাণ আছে? তখন এসআই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলেছেন, না, এই রকম দিকে আমরা তো কোনোভাবে কোনো তদন্তই করিনি। এরপর এসিপি বলে যে ঠিক আছে, এদেরকে আলাদা আলাদাভাবে আমি নিজে জিজ্ঞাসাবাদ করি। তারপর এই 3 মহামূর্তিকে এসিপি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে এবং প্রত্যেকটা কোশ্চেনের এই এসিপি কিন্তু 3টে আলাদা আলাদা উত্তর এই 3টে আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে পাচ্ছে। তখনই এসিপি বুঝতে পারে যে ডাল মে কুছ কালা হয়, এখানে বেশ একটা বড় কিছু হতে চলেছে। এরপর এসিপি অর্ডার দেয় যে এদের যে কল ডিটেলস আছে, লোকেশন আছে, লাস্ট 4-5 দিনে মানে রেণুকা স্বামীর যে লাস্ট 4-5 দিনে ফোনের লোকেশন আছে, তার কল ডিটেলস আছে, সেটার সাথে এই 3 ব্যক্তির কোনো কানেকশন আছে, কোনো কল গেছিল বা পূর্ব পরিচিতি আছে, এই সমস্ত কিছু দেখতে বলে। এবং সেই রিপোর্টটা সকাল হতে না হতেই এসিপির হাতে চলে আসে এবং এসিপি বুঝতে পারে যে এই খুনটা এরা করেছে কি করেনি সেটা এখনো তদন্ত সাপেক্ষ, বাট এদেরকে কেউ একটা ইনফ্লুয়েন্স করছে এবং সেই ইনফ্লুয়েন্স করা ব্যক্তি এদেরকে এখানে সারেন্ডার করতে পাঠিয়েছে এবং যে ইনফ্লুয়েন্স করছে সেই অ্যাকচুয়াল এখানে ক্রিমিনাল। তাহলে সেই ক্রিমিনাল কে? এবার এটাই খোঁজার ব্যাপার। এরপর ময়না তদন্তে যে রিপোর্ট রেণুকা স্বামীর আসে সেইটা দেখে রীতিমতন পুলিশ চমকে যায়। ময়না তদন্তে বলা হচ্ছে এই যে রেণুকা স্বামী আছে একে রীতিমতন পিটিয়ে মারা হয়েছে, তার যে জাবড়া আছে না সেই জাবড়া ভেঙে দেওয়া হয়েছে, পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে, হাতের হাড়ের ফ্র্যাকচার করে দেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে। এই রকম নৃশংসভাবে এই রেণুকা স্বামীকে হত্যা করা হয়েছে এবং এই রিপোর্টটা যখন এসিপি নিজের হাতে পায় সেই মুহূর্তে সে ওই থানাতে যায় এবং রাঘবেন্দ্র, কেশমূর্তি এবং কার্তিককে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করে। এবার পুলিশ চুপচাপ মিষ্টি মিষ্টি করে জিজ্ঞাসাবাদ আর করছে না। এবার যেভাবে জিজ্ঞাসাবাদ করছে সেটা একটু পুলিশের ইন্ডিয়ান স্টাইল, আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং এরপরেই ওই গ্রুপের মধ্যে যার নাম কার্তিক সে ভেঙে পড়ে এবং সে বলতে শুরু করবে যে এটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান না, কাজটা আমরাই করেছি, কিন্তু যে প্ল্যানটা করেছে তাকে আপনারা ছুতেও পারবেন না। কে করেছে? তার আগে বলি যে এসিপি যখন এই রাঘবেন্দ্র,
কেশমূর্তি এবং কার্তিকের কল ডিটেলস দেখছিল, সেই কল ডিটেলসে যখন অনেক নাম্বার পাচ্ছে, সেই প্রত্যেকটা নাম্বার যখন ভেরিফাই করছে, তার মধ্যে একটা নাম্বার দেখে রীতিমতন চমকে যায়। তার কারণ ওই একটা নাম্বার কোনো নর্মাল মানুষের ছিল না। যে নাম্বারটা ওখানে ছিল সেই নাম্বারটা কন্নড় সিনেমার বা সাউথের সিনেমার একটা ফেমাস চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনের। এবার চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শন এই নামটা শোনা মাত্রই অনেকেই হয়তো তার সিনেমার কথা মনে করছেন। 2023 সালে তার যে লাস্ট সিনেমা এসেছিল সেটা রীতিমতো সুপার ডুপার হিট হয়েছিল। মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার, কে তাকে চেনে না, সারা ভারত তাকে চেনে। এইবার এই নাম্বারটা দেখার পর পুলিশ তদন্তের যে পরিধি আছে সেটাকে আরো বাড়িয়ে দেয় এবং এই যে কেশমূর্তি আছে, কার্তিক আছে, এদেরকে আরো বেশি করে কড়া করে জিজ্ঞাসাবাদ করে। এরপর তো কার্তিক ভেঙে পড়ে বলে যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে এই কাজটা করতে তাকে আপনি ধরতে পারবেন না। এসিপি বলে যে তোমাদের ইনফ্লুয়েন্স করেছে সে হচ্ছে দক্ষিণী সিনেমার, কন্নড় সিনেমার চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শন। এবার ওই সামনে বসে থাকা তিনজন, রাঘবেন্দ্র, কার্তিক এবং কেশমূর্তি, তারাও এই নামটা শুনে রীতিমতন অবাক হয়ে যায়। তার কারণ ভারতীয় পুলিশ এক রাতের মধ্যে ইনভেস্টিগেশনের জল এতটা গড়িয়ে দেবে এটা তারাও ভাবতে পারেনি। তাহলে এইবার ঘটনাটা কি? পুলিশ এবার বেঙ্গালুরু থেকে মহীশূর যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই প্রিপারেশনের আগেই এবং প্রিপারেশন নিয়ে মহীশূর যাওয়ার পর কি হবে সেই ঘটনা জানার আগে জানতে হবে টোটাল কেসটা কি। পুরো ম্যাটারটাই একটা ফ্যামিলি ম্যাটার এবং একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে শুরু হচ্ছে। এই যে দর্শন আছে, এই দর্শনের ব্যাপারে আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে। দর্শনের যে বাবা আছে সে হচ্ছে কন্নড় সিনেমার একটা ফেমাস ভিলেন এবং বাবার হাত ধরেই এই দর্শন কিন্তু সাউথের মুভি ইন্ডাস্ট্রিতে নামে। ফার্স্ট মুভি ওই 1995 ওই টাইমে, এবং তার যে ফার্স্ট মুভি যেটা হিট হয় সেটা হচ্ছে 2002 সালে। এরপর তাকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি। এর সাথে সাথেই সিনেমা তো সে করতো, তার সাথে সাথে সে চন্দন কাঠের ব্যবসাও করত। তো সব দিকে তার অবস্থা বেশ ভালো ছিল। এর মাঝে 2003 সালে সে রাজলক্ষ্মী নামে একটা মেয়েকে বিয়ে করে, সেখানে তার দুটো সন্তান হয়। সমস্ত কিছু একদম সুন্দরভাবে চলছিল, কোথাও কোনো কিছু প্রবলেম ছিল না। কিন্তু প্রবলেম আসে 2011 সালে। 2011 সালে এই রাজলক্ষ্মী থানায় গিয়ে কমপ্লেইন করে যে তার হাজব্যান্ড তাকে প্রত্যেকদিন মারধর করে, তার হাজব্যান্ড তাকে ব্ল্যাকমেল করে, আরও অনেক কিছু নিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস রেজিস্টার করে। বেশ কয়েক মাস এই কেসটা চলে, কিন্তু পরবর্তীকালে রাজলক্ষ্মী তার ফ্যামিলির দিকে তাকিয়ে, তার বাচ্চার দিকে তাকিয়ে, দর্শনের কেরিয়ারের কথা ভেবে এই কেসটা তুলে নেয়। এরপর এই রাজলক্ষ্মী 2016 সালে দর্শনের নামে আবার একটা কমপ্লেইন করে, সেখানেও এই টর্চার ছিল, নানান কিছু ছিল, কমপ্লেইন করে। কিন্তু আবারও ফ্যামিলির দিকে তাকিয়ে রাজলক্ষ্মী এই কমপ্লেইনটা তুলে নেয়। এই যে দর্শন আছে সে চ্যালেঞ্জিং সুপারস্টার ইন রিয়েল লাইফ হতে পারে, কিন্তু ইন রিয়েল লাইফ সে বেশ অ্যাগ্রেসিভ ছিল। 2023 সালে তার প্রতিবেশীর সাথে একটা হিউজ ঝামেলা হয় এবং সেই প্রতিবেশীকে সে ভয় দেখায় যে তার বাড়িতে যতগুলো জার্মান শেফার্ড আছে, যতগুলো আমেরিকান বুলডগ আছে, সেইগুলো তার উপর সে ছেড়ে দেবে। এর আগে 2022 সালে তার এক প্রডিউসারের সাথে ঝামেলা হয় কিছু টাকা পয়সা নিয়ে, সেটাও বেশ বিস্তর খবরের কাগজে আসে। তো এইরকম নানান ঝামেলায় কিন্তু এই দর্শন ফাঁসে একাধিক। এবার আপনি বলবেন যে এই যে রাজলক্ষ্মী 2011 সালে, 2016 সালে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে অত্যাচার হেনা তেনার যে কেস করেছে, সেই কেসের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? অবশ্যই আছে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা মহিলা,
2011 সাল পর্যন্ত সমস্ত কিছু কিন্তু এই রাজলক্ষ্মী এবং দর্শনের জীবনে ঠিক ছিল, তাদের কাপল লাইফ খুব ভালো ছিল। কিন্তু হঠাৎই এই দর্শন তার সিনেমার জন্য একটা নিউ কামারকে কাস্টিং করতে চাইছিল এবং দেখতে দেখতে সে একটা মেয়েকে পায় যার নাম হচ্ছে পবিত্রা গড়। এই পবিত্রা গড় হচ্ছে একটা মডেল, সে ছোটখাটো মডেলিং করে। তার সাথে যখন দর্শনের পরিচয় হয় খুব একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সেই ভালো বন্ধুত্বটা আস্তে আস্তে একটা অন্যদিকে টার্ন নিতে থাকে। এবার এই যে হু ইজ পবিত্রা গড়, প্রথমে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হয়, সিনেমার দিকে সে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিনেমায় সে কিছু করতে না পারে, চুপচাপ সে বিয়ে করে নেয়, সেখানে তার বাচ্চাও হয়। কিন্তু এরপর সেই ফ্যামিলিতে সে আর থাকতে পারেনি, এরপর সে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে। এরপর 2011 সালে এই পবিত্রা গড়ের সাথে দর্শনের পরিচয়। সেই সিনেমাতে দর্শন তাকে না নিতে পারলেও তাকে একাধিক মুভিতে অ্যাক্টিং করার চান্স করে দেয় এবং এরপর এই দর্শন আর এই যে পবিত্রা গড় আছে তাদের মধ্যে ভালোবাসা আরও বাড়তে থাকে। এবার এই সমস্ত ফ্যামিলি ক্যাচাল শুনে আপনি বিরক্ত হয়ে বলছেন, ভাই তুমি কি ঘটনাটা ভুলে গেছো? তুমি বলছিলে রেণুকা স্বামী, তাকে একটা নালায় পাওয়া গেছে, এবার তার সাথে এর কানেকশন কি? মানে একদম ডিটেল হুবহু একটা গাঢ় কানেকশন আছে। সেই গাঢ় কানেকশনটা হচ্ছে এইটা যে এই সমস্ত কিছু যখন চলছে তখন আজ থেকে কয়েকদিন আগে পবিত্রা গড় তার ইনস্টাগ্রামে একটা রিল পেশ করে। সেখানে দেখা যায় যে তাদের যে বাচ্চার সেলিব্রেশন আছে, বাচ্চা একটা কেক কাটছে এবং তার সাথে সে ক্যাপশনে লিখেছে যে 10 years অফ আওয়ার রিলেশন। এবং এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গেই এই যে দর্শনের ওয়াইফ আছে রাজলক্ষ্মী, সে রীতিমতন খেপে যাও। সেও ইনস্টাগ্রামে একটা রিলস বানিয়ে দেয়, আপলোড করে। সেখানে দেখা যায় যে দর্শন তার ছেলে মেয়ের সাথে, তার রাজলক্ষ্মীর সাথে সেখানে এনজয় করছে, টাইম কাটাচ্ছে। অ্যাকচুয়ালি এই দর্শন নিজের যে ডুয়েল লাইফ আছে সেটা এখন পুরোপুরি সমস্ত মানুষের সামনে এক্সপোজ হয়ে গেছে। এবার দেখবেন ভারতে একটা জিনিস আছে যে এখানে নায়কদের নাম একটা এক্সট্রা চরিত্র হিসেবে মনে করা, মানে কেমন যেন তাদের একটা পুজোর আসনে বসানো হয়। তো এইখানেও কিন্তু দর্শনকে বসানো হয়েছিল। এবার দর্শনের যে ফ্যান আছে তাদের মধ্যে দুটো ভাগ ছিল। একটা ভাগ ছিল তারা চাইতো সবসময় যে এই দর্শন রাজলক্ষ্মীর সাথেই থাকুক, তার সাথেই সংসার করুক, তাকে তো আমরা পুজো করি না, তো সেহেতু যাকে পুজো করি সে এইরকম একটা অ্যাফেয়ার কি করে করতে পারে। তো এইরকম একটা সেক্টর ছিল ফ্যানের। আর আরেকটা সেক্টর ছিল যে আমাদের গুরু, আমাদের বস, সে যা খুশি করতে পারে। এবার এই ব্যাপারটা নিয়ে কমেন্ট চালাচালি হয়, প্রচুর কিছু হয়। এই দিকের কমেন্ট মানে এই দিকের যে ফ্যানরা আছে তারা পবিত্রা গড়কে প্রচুর কিছু বলছে, পবিত্রা গড়ের এবং দর্শনের যারা ফ্যান আছে তারা আবার রাজলক্ষ্মীকে উল্টোপাল্টা বলছে। এই করতে করতে রেণুকা স্বামী তার ক্যারেক্টারটা আসে। তার ক্যারেক্টারটা কি করে আসে? রেণুকা স্বামীও এই চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনের একটা হিউজ 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 ফ্যান ছিল। প্রত্যেকটা সিনেমা সে একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতো এবং সে শুধু একা দেখতো না, সে কিন্তু টিকিট আরও 10-15 জনকে স্পন্সার করতো নিজের পয়সায়, যে চলো সবাই মিলে দর্শনের ছবি দেখে আসি, আমি আজকের খরচা তুলব, জাস্ট লাইক দ্যাট। এবার এই ফ্যান সবসময় দর্শন আর রাজলক্ষ্মীর যে বিবাহিত লাইফ আছে সেটার বেটারমেন্ট চাইতো এবং সেই কারণ এই রেণুকা স্বামী তার একটা ফেক অ্যাকাউন্ট থেকে এই যে পবিত্রা গড় আছে তার ওই যে কমেন্ট বক্স আছে না ইনস্টাগ্রামের, সেখানে গিয়ে যাতা বলতো, কখনো খারাপ কখনো মিষ্টিভাবে, মানে কিন্তু বলাটা সবসময় খারাপ ছিল। সে সবসময় বলতে চাইতো যে এই যে সুপারস্টার দর্শন আছে তার লাইফে তুমি একটা অবৈধ নারী, তুমি বেরিয়ে যাও, তোমার থাকার কোনো যোগ্যতা নেই। তো এইভাবে অনেক কমেন্ট করতে করতে পবিত্রা গড় হঠাৎই ওই যে লেটেস্ট যে রিলটা যেখানে লিখেছে না যে 10 years অফ আওয়ার রিলেশনশিপ, সেখানে রেণুকা স্বামীর যে ফেক অ্যাকাউন্ট থেকে যে কমেন্টটা আছে না সেই কমেন্টটা দেখে ফেলে এবং তার রিপ্লাইও কিন্তু পবিত্রা গড় দেয়। রিপ্লাইটা কি দেয়? ওয়েট অ্যান্ড ওয়াচ।
মানে সময়ের খেলা এবার শুরু হয়েছে। এবার খেলাটা কি হবে? খেলাটা হচ্ছে এইটা, এই পবিত্রা গড় দর্শনকে গিয়ে বলে যে দেখো তোমার এক ফ্যান আমার, তোমার এবং আমাদের যে বাচ্চা, মানে অ্যাকচুয়ালি তো পবিত্র গড়ের বাচ্চা, ওর বাচ্চা তো না দর্শনের, কিন্তু ওদের বাচ্চা আমাদের ব্যাপারে কি বলেছে, কি জঘন্য কথা বলেছে। এবং এইটা দেখে দর্শনও রেগে যায় এবং দর্শনকে এই পবিত্র গড় কন্টিনিউয়াস মোটিভেট করে যে আমার কিন্তু প্রতিশোধ চাই চাই চাই। দর্শনও এতে ইনফ্লুয়েন্স হয়ে ভাবে যে একে আমরা খুঁজে বার করব, যে এই ফেক অ্যাকাউন্টের আড়ালে কে এইরকম একটা কমেন্ট করছে। এবার এই যে চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শন, এদের তো প্রচুর ফ্যান ক্লাব থাকে না, যেমন দেখবেন বিরাট কোহলি ফ্যান ক্লাব, মেসি ফ্যান ক্লাব, চিরঞ্জীবী ফ্যান ক্লাব, শাহরুখ খান ফ্যান ক্লাব, সালমান খান ফ্যান ক্লাব, এরকম এখানেও ফ্যান ক্লাব ছিল। সেই ফ্যান ক্লাবের যে 3টে ওনার ছিল, মানে পেজের মালিক ছিল, যাদের নাম হচ্ছে রাঘবেন্দ্র, কার্তিক এবং কেশমূর্তি, তাদেরকে এই সুপারস্টার দর্শন সে যোগাযোগ করে। সে বলে এটা আমাদের খুঁজে বার করতে হবে যে এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কার। এবার ওই যে কেশমূর্তি আছে এবং রাঘবেন্দ্র আছে, তারা অ্যাকাউন্ট থেকে, মানে তাদের যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে সেখান থেকে বলে যে আমরা তো ফ্যান ক্লাব চালাই, তুমি কে, তোমার বাড়ি কোথায়। এইভাবে কথাবার্তা চালিয়ে তারা বলে যে সুপারস্টার দর্শন তোমার সাথে দেখা করতে চেয়েছে, তুমি সেই লাকি মানুষ, এই কারণে তোমার ছবি, তোমার ফোন নাম্বার এবং তুমি এই লোকেশনে চলে আসো। এবার রেণুকা স্বামী, তার জীবনের সব থেকে বড় স্বপ্ন হয়তো ছিল যে সে চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনের সাথে একবার হলে দেখা করবে, তার সাথে একটা ফটো তুলবে। সে এই জিনিসটা জেনে খুশিতে ডগমগ হয়ে রীতিমতন সে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এই 3জন ব্যক্তির সাথে দেখা করে, তারা তাকে গাড়িতে তোলে, গাড়ি তুলে বলে যে চলো দর্শনের সাথে অ্যাকচুয়ালি দর্শন করাবো। এবার তারা ওই বেঙ্গালুরুর একটা ফাঁকা ফ্যাক্টরি, মানে সাউথের মুভিতে হয় না যে ফাঁকা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেখানে কিডন্যাপাররা রাখছে, তাকে মারছে, এখানেও সেম একটা ফাঁকা ফ্যাক্টরিতে তাকে নিয়ে যাওয়া হয়। সেইখানে এই 3জন ব্যক্তির সাথে আরও বেশ কিছু লোকজন আছে এবং নিয়ে যাওয়া মাত্রই তাকে উদ্মা কেলানো হচ্ছে, কেউ চড় মারছে, কেউ কিল, ঘুষি, রড, যা খুশি করছে। সে বুঝেই উঠতে পারছে না যে তার সাথে হচ্ছেটা কি। মানে সে অবাক হচ্ছে যে কোথায় দর্শন, এদিকে মারছে কেন, তাহলে এটা কি কোনো সারপ্রাইজ? হঠাৎই সাউথে যেমন মুভিগুলোতে হয় না যে হুট করে দরজাটা খুলে গেল, একটা হাওয়া চলছে, সুপারস্টার ঢুকছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া সমস্ত কিছুই ছিল। যখন এই ব্যক্তিরা এই রেণুকা স্বামীকে মারছিল তখন হঠাৎই চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনের ফুল টু এন্ট্রি হয় এবং তাকে দেখা মাত্রই রেণুকা স্বামী বলে যে ওই যে চলে এসছে, এবার আমাকে বাঁচিয়ে দেবে, জাস্ট লাইক সিনেমার মতন। কিন্তু যখন দর্শন সামনে আসে তখন তার ভুলটা ভেঙে যায়। অ্যাকচুয়ালি দর্শন তার কোমরের বেল্টটা খুলে তাকে রীতিমতন মারতে থাকে, তাকে লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে, সমস্ত কিছু দিয়ে মারতে থাকে। মারতে মারতে কখন যে এই রেণুকা স্বামীর প্রাণটা বার হয়ে গেছে সেটা ওখানে থাকা কেউই বুঝতে পারেনি। এরপর এই যে রাঘবেন্দ্র আছে, এই রাঘবেন্দ্রর এক রিলেটিভ পুলিশে কাজ করত, ওইখান থেকেই সে পুলিশকে ফোন করে জিজ্ঞাসা করে যে আচ্ছা একটা কেস আমরা করে ফেলেছি, তো এই কেসটাকে আমরা ডিসপোজ করবো কি করে, এই লাশটাকে ডিসপোজ করবো কি করে। সেই পুলিশ অফিসার বলে যে ওই বেঙ্গালুরুর যে নালা আছে সেই নালাতে ফেলে দাও, বয়ে ওটা সমুদ্রে চলে যাবে। কিন্তু সেই জিনিসটা সিকিউরিটি গার্ড দেখে ফেলে। এরপর তারা কেন থানাতে এসছে, যখন এই যে সুপারস্টার ব্যাঙ্গালোরে নেই, সে ব্যাঙ্গালোর থেকে মহীশূরে গিয়ে একটা শুটিং করছে, সেই শুটিংয়ের মাঝেই সে শুনতে পায় যে একটা বডি, মানে রেণুকা স্বামীর বডি নালাতে পুলিশ পেয়েছে। এইবার কোনোভাবে যাতে পুলিশ তার কাছে আসতে না পারে সেই কারণে সে ওই ফ্যান ক্লাবের 3জনকে বলে যে তোমাদেরকে আমি 20 লাখ প্রত্যেককে দেবো, তোমরা গিয়ে ওখানে সারেন্ডার করো এবং নিজেদের নাম বলে দাও, তাহলেই আমি বেঁচে যাব, আর আমি বাঁচলে তোমাদেরকে কয়েকদিন পর ছাড়িয়ে নিয়ে আসবো।
এসিপির বুদ্ধিমত্তায় সমস্ত কেস একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার পুলিশ পুরো প্রিপেয়ার করছে যে তারা ব্যাঙ্গালোর থেকে মহীশূর যাবে এই সুপারস্টার দর্শনকে অ্যারেস্ট করতে। কিন্তু এর আগেই যে ডাক্তার ময়না তদন্ত করেছিল তার কাছে ফোন আসে। সেই ফোনে তাকে বলা হয় যে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। কারণ কি, ময়না তদন্তের যে রিপোর্ট আছে সেটাকে চেঞ্জ করে দিতে হবে এবং রেণুকা স্বামীর যে মৃত্যু আছে সেটাকে নর্মাল মৃত্যু হিসাবে দেখাতে হবে। কিন্তু ডাক্তার সেই কথায় মানেনি, পুলিশও মানেনি। এর মধ্যেই এই সুপারস্টার দর্শন কর্ণাটকের যে বড় বড় রাজনৈতিক নেতামন্ত্রী আছে তাদের সাথে কানেকশন লাগাতে থাকে। কিন্তু পুলিশ এত তাড়াতাড়ি কাজ করছে যে কোনো নেতামন্ত্রীও কিছু বলার আগেই পুলিশ পুরো কাজটাকে সাল্টে দেয়। পুলিশ মহীশূরে পৌঁছে যায় যেখানে শুটিং হচ্ছে। সেখানে গিয়ে এই দর্শনকে বলে যে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনাকে থানায় যেতে হবে। তখন দর্শন বলে যে ওকে আপনারা যান, আমি পরে চলে যাচ্ছি, আমি শুটিং কমপ্লিট করে। কিন্তু তখন পুলিশ বলে যে না, আপনাকে এখনই এই মুহূর্তেই যেতে হবে। অ্যান্ড দর্শন বাধ্য হয় মহীশূর থেকে ব্যাঙ্গালোরে পুলিশের সাথে আসতে। এরপর যখন তাকে ব্যাঙ্গালোরে থানাতে রাখা হয় তখন তার ফ্যানরা রীতিমতন পুলিশ থানা হামলা করবে বলে প্ল্যান করে ফেলেছিল। পুলিশকে ওই থানার চারিদিকে 144 জারি করতে হয়েছিল যাতে কোনোভাবে কোনো আইন না ভাঙা হয়। এই কেসে পুলিশ প্রায় 70 জনকে অ্যারেস্ট করে এবং এখানে মেইন অ্যাকিউজ বানানো হয় ওই পবিত্রা গড়কে এবং সেকেন্ড নাম্বারে রাখানো হয় যে চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনকে। তো আজকের যে ঘটনাটা আমি বললাম না, এটা একটা আই ওপেনার হওয়া উচিত আপনাদের সবার কাছে। যারা সিনেমার হিরো তারা অনলি সিনেমার হিরো, বাস্তব লাইফের হিরো তারা নয়। বাস্তব লাইফের হিরো কারা? স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। এদেরকে মানুন, এনাদের কথা শুনুন, তাহলেই জীবনে অনেক বেটার কিছু আমরা করতে পারবো। এই সিনেমা স্টারদের ফ্যান ক্লাব, ফ্যান বয় এইসব হয়ে কোনো 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 দরকার নেই। সিনেমা দেখতে ইচ্ছে করলে দেখুন এবং দেখে জাস্ট ভুলে যান, তাদেরকে পুজো করার কোনো দরকার নেই। তো আজকে ঘটনাটা একটা রিয়েলিটি চেক ছিল। তো আজকের ঘটনাটা ভালো লাগবে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন। এরকম রিয়েল লাইফ ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো ধন্যবাদ, আবার দেখা হবে।